করতেন? আই এম গ্ল্যাড যে আপনি এই কোয়েশ্চেনটা করছেন। আজ পর্যন্ত এই 4 বছর ধরে কাজ করছি, কেউ এই ধরনের কোয়েশ্চেন কোনোদিন করেনি। আমার মনে হয় এগুলো আসা উচিত। ক্রিকেটে অনেক ব্রাইট সাইড দেখেন, ক্রিকেটে কিন্তু ডার্ক সাইডও আছে। সবাই মনে করবে যে আমি আপনারা বলছি এই প্রশ্নটা করতে, বুঝছেন না? একদম ধরে রাখেন। সঙ্গে যিনি আছেন তার অনেক পরিচয়। চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান, জাতীয় দলের সাবেক ওপেনার কিংবা বর্তমান সময়ের ম্যানেজার তামিম ইকবালের ভাই, আকরাম খানের ভাতিজা। তবে তার চাইতেও বড় পরিচয় বোধ হয় নামির ইকবালের বাবা। নাফিস ভাই, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে কয়টা পরিচয় বললাম এর মধ্যে সবচাইতে কোন পরিচয়টা আপনাকে বেশি আবেগতাড়িত করে? জাতীয় দলের প্লেয়ার, বাংলাদেশ টিমের ম্যানেজার, তামিম ইকবালের ভাই, আকরাম খানের ভাতিজা, চট্টগ্রামের সন্তান। এটা আমার মনে হয় সবচেয়ে বেশি। আরেকটা জিনিস আমি বলেছি, নামির ইকবালের বাবা। নামির ইকবালের বাবা। নামির ইকবাল আগে কিছু একটা হয়ে যাক, তারপর ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। বাট সবচেয়ে বড় জিনিস হলো যে প্রত্যেকটা মানুষের একটা অস্তিত্ব থাকে, এবং ওই অস্তিত্ব দিয়ে তাকে পরিচয় দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আই এম প্রাউড যে আমি তামিমের ভাই, আমি প্রাউড যে আমি আকরাম খানের ভাতিজা। বাট তার চেয়ে বেশি প্রাউড আমি আমার বাবার ছেলে, ইকবাল খানের ছেলে। এবং আমি হয়তোবা এই দেশের জন্য হয়তোবা কিছু একটা করেছি বা এখন কিছু করছি। সো ওই পরিচয়টা যদি আগে আসে, আমি ওটাতে আমি বেশি আনন্দ পাই। যখনই আপনার কথা আমরা বলি তখনই সেই ইনিংসটার কথা ভেসে আসে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই লড়াকু ইনিংস, প্রায় 1.5 দিনের মতো ব্যাট করেছিলেন। ওই ইনিংসটার কথা কি আপনিও যখন ব্যাক অফ দ্য মাইন্ড, আমাদের প্রথম টেস্ট জয়ের অন্যতম অনুঘটক, প্রথম সিরিজ জয় এসেছিল আপনার সেই বিরচিত ইনিংসের মাধ্যমে, ওই ইনিংসটার কথা কি আপনি যখনই ব্যাক অফ দ্য মাইন্ড ভাবেন? মনে করেন যে আমার ভাবার আগে আমার মনে হয় যে অনেক ফ্যান বলেন, অনেক প্লেয়ার্স বলেন বা অনেক অফিসিয়ালসরা এটার কথা মনে করায়, অনেক সাংবাদিক আপনারা অনেক কথা এটা মনে করান। সো এটা অবশ্যই অনেক আনন্দ দেয়। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে হয়তো বা আমার ক্যারিয়ার 4 বছরের ছিল, বাট এমন একটা ইম্প্যাক্টফুল ইনিংস একটা খেলতে পেরেছিলাম যেটা হয়তো বা মানুষ আজকেও মনে রাখে। সো ওইটার জন্য প্রাউড। ক্যারিয়ার নিয়ে আফসোস থেকে যায়, ক্যারিয়ারটা বড় হলে ভালো হতো। নিজেরই দোষ দিই আমি, হয়তো বা আরও মেহনত বেশি করলে বা পরিশ্রম বেশি করলে হয়তো বা ওই পর্যায়ে আরও যেই পর্যায়ে চিন্তা করেছিলাম ওই পর্যায়ে যেতে পারতাম। প্লাস ইনজুরি আর কিছু এই কনসার্ন তো ছিল যেটা আপনার হাতে থাকে না। সো ওই সব মিলে, বাট হ্যাঁ মানে থ্যাঙ্কফুল যে হয়তো বা দেশের জন্য ওই একটা ইনিংস বলেন বা আর কয়েকটা ইনিংস, যেটা আমি হয়তো বা ন্যাশনাল টিমে ওই ফার্স্ট টেস্ট জিতেছিলাম, ওইটার ফার্স্ট ইনিংসে 50 করা, বা টুকটাক ইন্ডিয়ার সাথে কিছু ইনিংস ভালো খেলা। সো ওই সব জিনিসগুলো রিমাইন্ড করে। বাট হ্যাঁ, ওই 100টাই ওয়াজ স্পেশাল। আপনাদের সময় টি-20টা আসলে ওইভাবে খেলা হয়নি। এখন ক্রিকেট আরও বেড়েছে, বিশেষ করে কোভিড পরবর্তী ক্রিকেটটা আরও বেড়েছে। মানে একটু কি আফসোস হয় যে এখনকার ক্রিকেটাররা যে পরিমাণ সুযোগ পায়, নাফিস ইকবাল খান আসলে ততটা সুযোগ পায়নি? দেখেন, আফসোস করে তো লাভ নেই। অনেস্টলি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যদি আপনি অ্যাকসেপ্টেন্সটা রাখেন, তাহলে আপনি ইমপ্রুভ করতে পারবেন। আমি হয়তো বা ক্রিকেটে ইমপ্রুভ করতে পারবো না, বাট অন্য যে কাজ করছি ওইটাতে আমি ইমপ্রুভ করতে পারবো যদি আমি অ্যাকসেপ্টেন্সটা রাখি। নানান জনকে আমি দোষ দিতে পারি যে ওই সময় এটা হয়েছিল, ওটা হলে ওইটা হতো, বাট আমি কোনো সময় ওইভাবে চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমি কি ভুলটা করেছি। তো যার কারণে হয়তো বা আজকে যে আমি ম্যানেজার হিসেবে কাজ করছি, চেষ্টা করছি যে আরও মেহনত করা যায়, আর প্রত্যেকটা সিরিজে নিজের রিভিউ করা এবং পরবর্তী সিরিজে এর চেয়ে বেটার কী করা, ওই জিনিসটা আমার মধ্যে থাকে। সো হ্যাঁ, ওই সময় হয়তো বা আমার ভুল ছিল, হয়তো বা আরও বেশি মেহনত করতে পারতাম, আরও বেশি হার্ডওয়ার্ক করতে পারতাম, নিজের ট্যালেন্টের উপর রিলাই করেছিলাম বেশি। সো ওইটা না করে যদি হার্ডওয়ার্ক করতাম তাহলে ক্যারিয়ারটা হয়তো অন্যরকম হতে পারতো। বাট নেভারদালেস এখন যে ড্রেসিং রুমে থাকার কথা ছিল ওই সময়, মেবি ওইটা এখন থেকে আমি পূর্ণভাবে চলছি। ভাই, বাংলাদেশ দলের ম্যানেজার অথবা যে কোনো দলের ম্যানেজার বোধহয় সবচাইতে থ্যাঙ্কসলেস জব নির্বাচকের পরে। মানে পেছনের গল্পটা আসলে কখনোই ওইভাবে কোথাও আসে না, না মিডিয়া না অন্য কোথাও। আপনি দীর্ঘ সময় ধরে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন, একই দলের সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহর মতো ক্রিকেটারদের আপনি সামলেছেন। মানে হাউ টাফেস্ট এই জবটা আসলে কতখানি টাফ একটু যদি বলতেন। আই এম গ্ল্যাড যে আপনি এই কোয়েশ্চেনটা করছেন। আজ পর্যন্ত এই 4 বছর ধরে কাজ করছি, কেউ এই ধরনের কোয়েশ্চেন কোনোদিন করেনি। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেভাবে একটা টেকনিক্যাল কোচদের জন্য আপনার খুব ইম্পর্টেন্ট থাকে তাদের রোল, ম্যানেজারের রোলটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার ম্যানেজমেন্ট স্কিলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকটা প্লেয়ারের খেয়াল রাখতে হয় যে কীভাবে তাদেরকে ভালো রাখা যায়, তাদেরকে কীভাবে প্রিপেয়ার রাখা যায়, সো দ্যাট ওদের প্রিপারেশনে কোনো কমতি যেন না থাকে। স্কিল ওয়াইজ তো কোচরা দেখেন, বাট ম্যানেজারের কাজ কিন্তু আরও অনেক বেশি থাকে। তারা যেন মেন্টালি ঠিক থাকে। সবার কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনি ওইখানে 25 না 30 জনের একটা স্কোয়াড থাকে, যেখানে ওভারসিজ কোচেস থাকে, লোকাল কোচেস থাকে, প্লেয়ার্স থাকে, টিম বয়েস থাকে, সবার খেয়াল রাখা। তো এই টিমটাকে আপনি বাইন্ড করার জন্য দিজ আর অল ইম্পর্টেন্ট। আমি আপনাকে এখন এক কথায় শেষ করতে পারবো না। এখানে কত ডিফারেন্ট রোল আসে, ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস আসে, কিছু সিচুয়েশান আসে, ওইটা ইনস্ট্যান্টলি আপনার ডিল করতে হয়। সো এইসব জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই হোপ এবং সামনেও বাংলাদেশে এই জিনিসের ভ্যালুটা করবে। আমি দেশের বাইরে কিন্তু অনেক দেখি,
প্রচণ্ড ভ্যালু থাকে ম্যানেজারদের। আই হোপ অ্যান্ড প্রে যে বাংলাদেশের এই ভ্যালুটা মানুষ বুঝবে এবং এই লাইনে আরও লোকজন আসবেন এবং ভালো করবেন। বাইরে থেকে অনেক সময় অনেক কিছু দেখা যায় যেটা আমাদের ভিতরে ওই ধরনের সিনারিও থাকে না। সো আমাদের আমি আগেও একটা কথা বলেছিলাম একটা ইন্টারভিউতে যে আমাদের ম্যানেজমেন্টে নট অনলি ম্যানেজার্স, কোচেস বলেন, ফিজিও বলেন, ট্রেনার বলেন, সবাইকে কিন্তু একটা ব্যালেন্স ইমোশনে চলতে হয়। দিন শেষে হয়তো বা যখন আপনি হারবেন আপনি কিন্তু ড্রেসিং রুমে ইমোশনটা দেখাবেন না, বাট যখন আপনি ফিরে আসবেন তখন ওই ইমোশনটা হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার্স দেখে বা আপনি নিজে একা ওইটা ফিল করেন, কারণ হারাটা কাউরে পছন্দ না। তো বাট যখন আমরা প্লেয়ারদের সামনে থাকি আমরা দেখাই যে কোনো কিছু হয় নাই, উই হ্যাভ টু স্ট্যান্ড আপ নেক্সট ডে। সো এই মোটিভটাই আমাদের থাকে অ্যাজ আ ম্যানেজমেন্ট, সো দ্যাট ওরা গিয়ার্ড আপ থাকে, বিকজ এন্ড অফ দ্য ডে ম্যাচ কিন্তু ওরাই খেলে, পরিশ্রম ওরাই করে, ক্রিকেট কিন্তু ওরাই খেলে, পরিশ্রম সবাই করে, বাট মানে মেইন স্টেক হোল্ডার কিন্তু তারাই, প্লেয়ার্সরা। তো ওদেরকে ঠিক রাখা, ওদেরকে ইমোশনালি, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি সব কিছু ঠিক রাখা কিন্তু সম্পূর্ণ ম্যানেজারের দায়িত্ব থাকে, কোচদের দায়িত্ব থাকে। সো ওই হিসাবে আমাদেরকে ইমোশনটা খুব ব্যালেন্স করতে হয়। বাংলাদেশ যখন জিতে আপনাদের সেই বিখ্যাত গান আপনারা আমরা করব জয়, মানে ওই মোমেন্টগুলো তো আসলে গণমাধ্যমে আসো না, আসার সুযোগ নেই, মানে আমার মনে হয় এগুলো আসা উচিত এবং আমার মনে হয় যে আমাদেরও অন্যান্য টিমের মতো একটা কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই থাকা উচিত, সো দ্যাট আমরা যে পরিশ্রম করি বা আমরা যে হার্ট হই এই জিনিসগুলো তো মনে করেন আপনারা দেখানোর সুযোগ পান না বা এগুলো মানুষ দেখারও সুযোগ পায় না। সো মানুষ যেটা দেখে মনে করেন ওইটা নিয়েই অনেক মন্তব্য করে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটা কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্টটা টিমের ভিতর কী চলছে, যে ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট, এই জিনিসটা দেখানো। সো আর আমরা করব জয়ের ব্যাপারটা হলো যেটা আমাদের একটা রুটিন, যখন আমরা জিতি, আমরা একটা ম্যাচ জিতি, সেটা যে কোনো টিমের সাথেই হোক, এটা আমরা ধরে রাখতে পারি, এটা আমাদেরকে আলাদা একটা চেরিশ করে, এটা আমাদেরকে এনকারেজ করে যেন নেক্সট ম্যাচেও যেন আমরা ওইভাবে আসতে পারি এবং জিততে পারি এবং ওই সংটা গেতে পারি। আমরা লাস্ট ম্যাচে করিনি এটা, লাস্ট ম্যাচে আমাদের প্লেয়ারদের উদ্যোগে তারা বলেছিল যে আমরা এটা যেহেতু আজকে আমরা ডেডিকেট করছি এই সিরিজটা মাইলস্টোন ট্র্যাজেডির কারণে, সো ওই লাস্ট একটা ম্যাচে আমার মনে হয় যে আমরা এই গানটা করিনি। নতুন কোনো ক্রিকেটার যখন দলের সঙ্গে এঙ্গেজ হয় একটা বই দেন আপনারা, টাইগার কোড, এই বইটার পেছনে নাকি আপনারও কিছুটা অবদান আছে। দেখেন ওইটা হলো বেসিক্যালি আমরা কি করতে চাই, এটা অ্যাকচুয়ালি আমাদের যখন একটা সাইকোলজিস্ট এসেছিলেন তখন কিন্তু আমরা অনেক সেশন করেছিলাম, তো এখানে প্রশ্ন উত্তরের সেশন ছিল। তো এই যে বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলো লেখা এটা কিন্তু বেসিক্যালি প্লেয়ারদেরই কথা বা আমাদেরই কথা। তো আমাদেরই কথা, এটা জাস্ট বারে বারে যারা আসবে বা যারা থাকে তাদেরকে রিমাইন্ড করে দেওয়ার জন্য এই বইটা, তারা সবাই ক্যারি করে এই বই, এবং এটার মধ্যে ওদেরই ওয়ার্ড, ওরা কী চায় দেশের জন্য, ওরা কী চায় বাংলাদেশের জন্য, ওরা কী চায় বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং কীভাবে আমরা এগোতে পারি। সো এই জিনিসটাই ওইখানে থাকে এবং ওইটাই ওদেরকে রিমাইন্ডার হিসাবে সবসময় কাজে দেয়। তামিম ইকবালের সেই ইনসিডেন্সটা নিশ্চয়ই ভালো লাগা কাজ করে যে সবাই দোয়া করেছে এবং আলহামদুলিল্লাহ তামিম ফিরে এসেছে, মানে ওই সময়টা যদি একটু আসলে বলতেন। খুব স্ট্রং ছিলেন, মানে পরিবারের বড় ছিলেন। আপনারা যতটুকু দেখেছেন স্ট্রং ছিলাম, বাট আমার মনে হয় আমার চেয়ে বেশি স্ট্রং তার ওয়াইফ ছিল। একটা পর্যায়ে যখন আমি বাইরের জিনিস তার ওই হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত আই ওয়াজ ভেরি স্ট্রং, মানে অনেক কিছু যেটা আমার কাছে আসতেছিল, যেটা আমি ওই মেসেজগুলো যতটুকু দরকার আমার মাকে বা ওর ওয়াইফকে বলা ততটুকুই বলছিলাম। অনেক কিছুই চলছিল তখন, মানে একটা পর্যায়ে এমন ছিল যে মানে আমি আর এটা বলতে চাই না, বাট যখন আমি ভিতরে গেছি, যখন দেখলাম ওকে, তখন আই অলসো ব্রোক ডাউন। তখন তার ওয়াইফই হয়তো বা আমাকে একটু সান্ত্বনা দিয়েছে, বাট হ্যাঁ ইট ওয়াজ মানে এটা এমন একটা জিনিস ছিল যেটা কোনোদিন ইম্যাজিন করা যায়নি। ও খেলতে গিয়েছে একটা ছেলে, এমন না যাতে সে অসুস্থ ছিল। সো হ্যাঁ ইট ওয়াজ ব্যাড। এটা এই এক্সপিরিয়েন্সটা আসলে আমি আপনাকে কোনোদিন বুঝাইতে পারবো না। এটা একটা ফ্যামিলি মেম্বারদের জন্য, মানে আপনি জানেন হাউ ডিয়ারলি হি ইজ টু আস, আমাদের পুরো ফ্যামিলির জন্য। সো ইয়া ওই দিনটা আসলে মনেই করতে চাই না। আকরাম ভাই ছিলেন, আপনি খেললেন, তামিম ইকবাল খেললো। আমরা জানি যে নামির ইকবালও খুব, ছেলেকে নিয়ে যদি একটু বলতেন। নামির ইকবাল গল্প আসলে আমরা খুব একটা জানি না, আমরা একটু শুনতে চাই। নামির ইকবাল এই মুহূর্তে পড়াশোনায় ব্যস্ত। নামির ইকবাল এই মুহূর্তে ক্রিকেট কোচিং করছে। দেখেন ওর জন্য সামনে লম্বা সময় আছে, ও যেটা ও চুজ করবে আমি ওকেই ব্যাক করবো। ইটস নট দ্যাট আমার দিক থেকে বা আমার ফ্যামিলির দিক থেকে কোনো প্রেশার আছে যে ওর ক্রিকেট খেলতে হবে। দিস ইজ বেসিক্যালি তারই চয়েস। আর যে কোনো ক্রিকেটার বাবাকে জিজ্ঞেস যদি করেন, সে ফার্স্ট কথা বলবে যে আমি চাই না যে আমার ছেলে খেলুক, ঠিক আছে? বিকজ আপনি ক্রিকেটে অনেক ব্রাইট সাইড দেখেন, ক্রিকেটে কিন্তু ডার্ক সাইডও আছে, যেটা কিন্তু অনেক কষ্টদায়ক। একটা আপনি যদি সেলিব্রিটি হন বা একটা ন্যাশনাল পর্যায়ে খেলেন। সো আমি তেমন কোনো ওর উপর কোনো অ্যাপ্লিকেশনস দেইনি যে তোমার খেলতে হবে বা খেলতে হবে না। ওর উপর ছেড়েছি, ওর চয়েসের উপর। ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, ওর মধ্যে যদি ক্যাপেবিলিটি থাকে,
ও খেলবে। ভাবির কোনো আসলে অভিযোগ আছে কি না, ক্রিকেট খেলতেন তখন ঠিকভাবে পাইনি, এখনো আসলে ওই যে বারবার বলছিলাম যে কোভিডের পরে ক্রিকেটের সংখ্যা অনেক বেড়ে গেছে, টানা শ্রীলঙ্কায় ছিলেন অনেক দিন, আবার বাংলাদেশের পাকিস্তান সিরিজ, ভাবির অভিযোগটা কতখানি যে খুব একটা পাই না নাফিস ইকবালকে? ভাবি সত্যি কথা বলবো যে ইভার কারণেই আমি আজকে এই ফ্রিডমভাবে কাজ করতে পারছি। সো আমি যে টিমের ম্যানেজার হিসাবে আছি এটা সে জানে, শি নোজ হোয়াট ইজ দ্য ইমোশন বিহাইন্ড ইট। আমি হয়তো বা আমার ক্রিকেট ক্যারিয়ারটা লম্বা করতে পারি নাই, সো ওই জায়গাটায় পূর্ণটা আমি করছি এখন টিম ম্যানেজার হিসাবে, বিকজ ড্রেসিং রুম ইজ ভেরি ডিয়ারলি টু মি, গ্রাউন্ড ইজ ভেরি ডিয়ারলি টু মি, দ্যাট এনভায়রনমেন্ট ইজ ভেরি ডিয়ারলি টু মি। সো ও আমাকে, শি ইজ লেটিং মাই ড্রিম মানে যেন আমি ফুলফিল করতে পারি, শি ইজ ব্যাকিং মি আপ। তার জন্য অনেক ডিফিকাল্ট। আমি তো নর্মালি চিটংয়ে থাকি, আমার ফ্যামিলি সব চিটংয়ে থাকে, বিসিবি জয়েন করার পর আমি ঢাকায় চলে আসি। সো ও ইভেনচুয়ালি একা বাচ্চা দুজনকে দেখছেন এবং আমাকে সেভাবে কাজ করার ফ্রিডম দিচ্ছেন। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, ভেরি গ্রেটফুল টু হার। যে আপনি দীর্ঘ একটা সময় ধরে জাতীয় দলের ম্যানেজার হিসেবে আছেন, আমরা অনেক সময় দেখেছি ড্রেসিং রুমের অনেক খবর গণমাধ্যমে ফাঁস হয়ে যায়, অনেক সময় অনেক ক্রিকেটার, বোর্ড কর্তা, কিন্তু নাফিজ ইকবালের মাধ্যমে আজ পর্যন্ত আমরা শুনিনি কখনো। এই লিগ্যাসিটা আসলে কিভাবে মানে আপনি ধরে রাখেন? এটাই সবাই মনে করবে যে আমি আপনারা বলছি এই প্রশ্নটা করতে, বুঝছেন না? একদম ধরে রাখেন। দেখেন, ইট ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আমার জন্য ইটস ভেরি সিম্পল যে ইট ইজ মাই ব্রেড অ্যান্ড বাটার। আমি যদি এটার সাথে কিছু 2 নাম্বারই করি তো ইট উইল হন্ট মি ব্যাক, এটা আমাকে ধরবে। আমার লাইফের মান্ত্রা ইজ ভেরি সিম্পল। উপরে একজন আছে যে আমাদেরকে দেখছেন, আপনি যার থেকে আপনি চিটিং করে বাঁচেন না বাঁচেন, ওনার কাছে আপনি কোনোদিন বাঁচতে পারবেন না। সো এই একটা জায়গা যেটাতে আমি মানে যেহেতু এটাতে আমার ফ্যামিলি দে আর ডিপেন্ডেন্ট অন দিস, সো আমি চাই যে এটাকে আমি ক্লিন রাখতে। সো হোয়াট এভার আই ডু, যেটা টিমের বেনিফিটেড হবে, যেটা বিসিবির জন্য ভালো হবে, আই ডু ইট ফর দ্যাট। আর যেটা আমার কাজের ডেজিগনেশনের মধ্যেই থাকে, আমার যতটুকু আপনাদেরকে জানানো দরকার আমি ততটুকু জানাই। যেটা আমার টিম পারমিট করে না, যেটা আমাদের টিমের জন্য ভালো না, ওটা আমাদের মধ্যে থাকা ভালো। আমি আমার কাজের আমার রোলটার ডেজিগনেশনটা আমি খুব ভালো বুঝি। তো যখন আমি দেখেন, আমি নিজেই ক্রিকেট খেলেছি ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব মিলে 20 বছরের মতো। সো আমি কিন্তু ক্রিকেটের অনেক কিছু জানি, আমি কিন্তু কোচিংও করেছি। বাট আমি যখন এই কাজে আসি আমি কাউকে কোনো মন্তব্য করতে যাই না, আমি ক্রিকেট নিয়ে কোনো কথাই বলি না টেকনিক্যাল ওয়াইজ। সেম কোনো কোচও যখন আমার কাজে আসবে ওটাও আমার যে পছন্দ হবে না। সো এই কাজটা আমি একদমই করি না আনটিল আনলেস কোনো প্লেয়ার যদি কোনো কিছু জিজ্ঞেস করে, তাও আমি তার ডিপার্টমেন্টের কোচকে জিজ্ঞেস করে তখন তারা বলি অতটুকু। হ্যাঁ, বাট এই কারণে এটা আমাকে হেল্প করে ইমোশনাল না হওয়ার জন্য। বাট দেখেন, যেহেতু অ্যাথলিট, দেশকে রিপ্রেজেন্ট করি, কাজ করি দল হিসাবে, দলের মেম্বার, ইমোশন ডেফিনেটলি কাজ করে, বাট ওটা আমরা শো করার কোনো সুযোগ নেই। আমি প্রথমে আপনার ইন্টারভিউতে বললাম যে এই ব্যালেন্স করাটা হলো আমাদের কাজ। হেড কোচ থেকে শুরু করে যে যতগুলো কোচিং স্টাফ আছেন, আমাদের ফিজিও, ট্রেনার, এভরিবাডি, আমরা এই জিনিসটা খুব সুন্দর মেনটেন করি। যার রুমে গিয়ে তখন হয়তো বা নিজের ওয়াইফকে অনেক কিছু বলার থাকে বা নিজের আপসেট হওয়ার অনেক কিছু থাকে, বাট ক্লোজ ডোরে, নট ইন ফ্রন্ট অফ দ্য টিম।